আসসালামু আলাইকুম সবাইকে। Everyone mention the author. Everyone mention the author. Mission tested. একজন দাও সবার দরকার আসছে আসছে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে। তোমাদের সবাইকে স্বাগত সমাজকর্ম ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? সবাই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সেটা জানাও। আর পড়াশোনা কেমন চলছে তোমাদের? ঠিকঠাক? সবাইকে স্বাগত সমাজকর্ম ক্লাসে। দৈনিক কত ঘন্টা করে পড়াশোনা করছো তোমরা? সবাই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে ক্লাসটা তারা জয়েন হতে পারে। একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করে দেব। দৈনিক কত ঘন্টা করে পড়াশোনা করছো তোমরা? তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও যাতে ক্লাসটা হতে পারে। একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করে দেব। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যারা অ্যাড আছো। পড়াশোনা চাঙ্গে থাকলে তো হবে না, সামনে কি টেস্ট না? হ্যাঁ, তাহলে আমরা মিশন টেস্টে আসছি। পড়াশোনা চাঙ্গে থাকলে হবে? শুধু আমি পড়িয়ে যাব, তোমরা পড়াশোনা করবে না, তাহলে প্লাস কীভাবে পাবা? আর বিলাসিতা না, 1-2 ঘন্টার মতো। স্বাধীন আরও পড়তে হবে, মিনিমাম 7 ঘন্টা পড়তে হবে। 7 থেকে 8 ঘন্টা তোমাকে পড়তেই হবে, তা না হলে ওই প্লাস স্বপ্নেই থেকে যাবে, ওটা আর বাস্তবে পূরণ হবে না। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দেব, তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। MCQ এর জন্য তোমাকে পুরো বই পড়তে হবে। তারপরেও সাজেশন আছে যেগুলো থেকে MCQ বেশি এসে থাকে, আমি সাজেশনাল ভিডিও বানাবো, সেগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে আশা করি। আর যারা পেইড ব্যাচে আছো তাদেরকে তো অবশ্যই আমি অলরেডি তাদের জন্য বানিয়ে ফেলেছি, দিয়ে দেব। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আজকে আমরা আমাদের আলোচিত বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা কী নিয়ে আজকে আলোচনা করব? গত ক্লাসে আমরা পড়েছিলাম সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। আর আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায়টা আছে, অর্থাৎ সমাজকর্মের শাখা।
এটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলো এমসিকিউ বলো, সিকিউ বলো, সব কিছুর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর আজকের ক্লাসটা যেমন সহজ তেমন ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় পত্র অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ প্রত্যেক বছর এসে থাকে, অবশ্যই আসবে এবারও ইনশাল্লাহ। তোমরা এই জন্য বলবো ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখবে। আচ্ছা ঠিক আছে, অনেকেই জয়েন হয়ে গিয়েছো, তাহলে আমি আজকে শুরু করি আলোচনা। দেখো, আজকে আমাদের আলোচনা হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সমাজকর্মের শাখা। এখন সমাজকর্ম কি, সমাজকর্মের শাখা কি, এখন সমাজকর্ম কি সেটা তো আমরা সবাই জানি। তারপরও আমি আবারও একটু মেনশন করে দিচ্ছি যে সমাজকর্ম হলো এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর পেশা, সাহায্যকারী পেশা, যেটি কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল, সমষ্টিকে কী করে, এমনভাবে সক্ষম করে যাতে তারা নিজেই নিজের সমস্যাগুলো সমাধান করতে পারে। এখন সমাজকর্ম কি সেটা জানলাম। সমাজকর্মের আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্মের শাখা, অর্থাৎ সমাজকর্ম যেসব ক্ষেত্র বা যেসব বিষয়ের উপর প্রয়োগ করা হয় সেগুলোকে মূলত সমাজকর্মের শাখা বলা হয়। তাহলে সমাজকর্মের শাখা কি, যে সমাজকর্ম যে ক্ষেত্র বা যে বিভাগে আলোচনা করা হয়, প্রয়োগ করা হয়, সেগুলোকে আমরা সমাজকর্মের শাখা বলবো। এখন যদি আমরা অ্যাকর্ডিং টু বই অনুসারে একটু বলতে যাই, যে সমাজকর্মের শাখা বলতে বোঝায় সমাজকর্মের সেই বিভিন্ন বিশেষ ক্ষেত্র বা বিভাগ যেখানে কি করে থাকে, মানুষের সামাজিক সমস্যা সমাধান হয়ে থাকে, উন্নয়ন হয়ে থাকে, কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। তাহলে সমাজকর্ম হলো এমন একটি ক্ষেত্র বা বিভাগ যেখানে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা হয় সমাজের সমস্যা সমাধানের জন্য, ব্যক্তি, সমাজ, দল উন্নয়ন করার জন্য। আচ্ছা, এই চ্যাপ্টারে হাবিবা মিম বলেছো এই চ্যাপ্টারের উপর 2টা ক্লাস হবে। আমি প্রথম অংশ আলোচনা করবো আজকে, দ্বিতীয় অংশ থাকবে পরবর্তী অধ্যায়ে। তোমরা রেগুলার ক্লাস করো, দেখতে পারবে, জানতে পারবে, সমস্যা নেই। তারপর দেখো, এখন এই সমাজকর্মের শাখাকে আবার 2 ভাগে ভাগ করেছে। হ্যাঁ, তাহলে সমাজকর্মের শাখাটা কি আমরা জানলাম। সমাজকর্মের এখন আবার 2টা শাখা বা 2 ভাগে যে ভাগ করেছে সেটা কি, একটা বিশেষায়িত শাখা, একটা সাধারণ শাখা। এখন বিশেষায়িত শাখাটার পরিধি হবে ছোট, মানে বিশেষ দিকেই সেটা ফোকাস করবে। আর সাধারণ শাখার পরিধিটা একটু অনেক বেশি থাকবে, বিস্তৃত থাকবে, যেটা সমাজের বিস্তৃত বিষয় নিয়েই আলাপ আলোচনা করবে। দেখো, বিশেষায়িত শাখা হলো সমাজকর্মের যে শাখাগুলো সমাজের নির্দিষ্ট কোনো সমস্যা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট জনগোষ্ঠীর বিশেষ দক্ষতা ও কৌশল প্রয়োগ করে তাকে বিশেষায়িত শাখা বলে। বিপরীতভাবে সাধারণ শাখা কি করে থাকে, বিস্তৃত জনগোষ্ঠী বা কমিউনিটির সাধারণ যে সামাজিক সমস্যা সেটার উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। তাহলে সমাজকর্মের শাখা কি, সমাজকর্মের শাখাগুলো কয় ভাগে বিভক্ত সেটা আমরা দেখলাম। এখন আমরা তার পরবর্তীতে যাব, যেটা আমাদের সব থেকে বেশি জানা দরকার, যে মানবিক সম্পর্কের সাথে সমাজকর্মের বিভিন্ন শাখা, এগুলো সম্পর্ক। এই সম্পর্কের আগে আমার বিভিন্ন শাখার ইনফরমেশনগুলো জানতে হবে। আমি যদি বিভিন্ন শাখা সম্পর্কে আগে পরিচিত না হই, তাহলে আমি বলতে পারবো না মানবিক সমস্যার সাথে সমাধানের সাথে এই সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্কটা কি রয়েছে। আচ্ছা, আমরা অতিরিক্ত কমেন্ট না করি, পড়াশোনা রিলেটেড এত ফালতু কিছু কমেন্ট আছে ওগুলো করার চেষ্টা না করি, আমরা একটু ক্লাসের দিকে মনোযোগী হই। আমি ক্লাস শেষে কিন্তু তোমাদেরকে এমসিকিউ জিজ্ঞেস করবো, কে বেশি আনসার করতে পারে। যে সবগুলো আনসার করতে পারবে আমি বুঝবো যে সে ভালোভাবে ক্লাসটা করেছো। আমি আবারও বলছি, ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ এমসিকিউ তোমাদের সিলেবাসে, তোমাদের পরীক্ষাতে আসবে, এই জন্য ফোকাস করতে বলতেছি এই দিকে। দেখো, এখন মানবিক সমস্যাটা কি, হ্যাঁ এটা আমাদের আগে জানতে হবে। মানবিক সমস্যা বলতে এমন সমস্যাকে বোঝায় যা সমাজ থেকে তৈরি হয়েছে, উদ্ভূত। সমাজ থেকে উদ্ভূত মানে সমাজ থেকে উৎপন্ন হয়েছে, তৈরি হয়েছে, যা কি সমাজের মানুষের উপর নেতিবাচক খারাপ একটা প্রভাব বিস্তার করে, যার ফলে সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। মানুষ শান্তিতে বসবাস করতে পারে না, মানুষের সুস্থভাবে বেঁচে থাকাটা একটু কঠিন হয়ে পড়ে। তাহলে মানবিক সমস্যা বলতে আমরা সেই সমস্যাকে বুঝবো যেগুলো সমাজ থেকেই উৎপন্ন হবে, সমাজের মানুষের উপর আবার কি নেতিবাচক প্রভাব ফেলবে। এখন আমরা উদাহরণ হিসেবে যদি বলি, দেখো পারিবারিক
যে ভাঙনের কারণে, যেমন বাবা মা যদি দুজনে যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে একজন সন্তানের উপর কি নেতিবাচক প্রভাব পড়ে, অবশ্যই পড়বে। সে হীনমন্যতায় ভুগবে, একাকিত্বে ভুগবে, তার আশেপাশের মানুষজন তাকে হয়তো বা খারাপ নজরে দেখবে যে ওর বাবা নাই, ওর বাবা ওর মাকে তালাক দিয়েছে। তো এই ইত্যাদি বিষয়গুলো সেই শিশুকে কি করে মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে, তার মধ্যে হতাশা, একাকিত্ব তৈরি হয়, যার ফলে কিছু কিছু ছেলেমেয়েরা কি করে মাদকাসক্ত হয়। আরও অনেক কাজ আছে, অনেক ফালতু কাজ আছে, সেগুলোতে জড়িত হয়। তার মধ্যে আমরা মাদকাসক্তই ধরলাম, পাশাপাশি অপরাধমূলক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলোতে তারা জড়িয়ে পড়ে। এর ফলে কী হয়, পারিবারিক বিশৃঙ্খলা, সেই সাথে পরিবারের সাথে পারিবারিক যে বিশৃঙ্খলাটা হয়, সেই সাথে সমাজেও বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়। এজন্য বলেছে যে মানবিক সমস্যা বলতে সেই সমস্যাকে বোঝায় যেটা সমাজ থেকেই উৎপন্ন হবে আর শেষ পর্যন্ত সমাজের মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেখো, এখন আমরা চিকিৎসা সমাজকর্মের ধারণায় যাব। চিকিৎসা সমাজকর্ম কি? আমরা বিশেষায়িত যে শাখাটা পড়লাম, যে সমাজকর্মের শাখাকে দুই ভাগে ভাগ করে, একটা বিশেষায়িত, একটা সাধারণ শাখা। সেই বিশেষায়িত শাখা আমাদের পাঠ্য বইয়ে, আমাদের সিলেবাসে যা আছে, দ্বিতীয় পত্রের 2য় অধ্যায়, অর্থাৎ সব আলোচনায় বিশেষায়িত ওকে। তাহলে আমাদের আলোচনা মূলত বিশেষায়িত শাখা নিয়েই। বিশেষায়িত শাখার আন্ডারে যতগুলো শাখা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা হবে চিকিৎসা সমাজকর্মর ধারণা। চিকিৎসা সমাজকর্ম সিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ঘয় প্রশ্ন, যে উক্ত বিষয়টি কোন সমাজকর্মের শাখাকে ইঙ্গিত করেছে, বুঝিয়ে বলো, তার গুরুত্ব বলো, তার ধারণা সম্পর্কে বলো, এরকম। তো তাহলে চিকিৎসা সমাজকর্ম কি? চিকিৎসা সমাজকর্ম হলো, দেখো, সমাজকর্মের যে শাখায় কি করে একজন রোগী বা তার পরিবারের আর্থিক মানসিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যে আলোচনা করা হয়, সেই শাখাটাকে আমরা চিকিৎসা সমাজকর্ম বলবো। অর্থাৎ চিকিৎসা সমাজকর্মে একজন রোগীকে চিকিৎসা সমাজকর্মী এমনভাবে দিক নির্দেশনা প্রদান করে থাকে, যদি তার আর্থিক সমস্যা থাকে তাহলে সে বলবে এভাবে সমাধান হবে। তার যদি মানসিক সমস্যা থাকে, সে এত বড় একটা অসুস্থ, ধরো তার ক্যান্সার হয়েছে, তাহলে তার অনেক বড় একটা রোগ, তাহলে সেই ক্ষেত্রে তার মানসিক সাপোর্ট দরকার, তার ফ্যামিলির সাপোর্ট দরকার। এই জন্য চিকিৎসা সমাজকর্মে কি করা হয়, একজন রোগীকে এবং তার পরিবারকে আর্থসামাজিক যত দিক নির্দেশনা আছে সব প্রদান করা হয়ে থাকে। এখন আমরা যদি বইয়ের ভাষায় বলি যে চিকিৎসা সমাজকর্মটা কি, চিকিৎসা সমাজকর্ম সমাজের একটি বিশেষায়িত শাখা। আমি আগেই বলেছি যে আমাদের সবগুলো আলোচনাই হবে বিশেষায়িত শাখার আন্ডারে। আমরা চিকিৎসা সমাজকর্ম এটা বিশেষায়িত শাখা, যা কি করে রোগী ও তার পরিবারের যে সামাজিক, মানসিক, আর্থিক পুনর্বাসনমূলক সমস্যা সমাধানে পেশাগত সমাজকর্ম পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কি করে সহায়তা প্রদান করে থাকে। তাহলে চিকিৎসা সমাজকর্মটা কি? যে সমাজকর্মের যে শাখায় একজন রোগী তার পরিবারকে অর্থনৈতিক, সামাজিক, মানসিক দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে, তাকে আমরা বলবো চিকিৎসা সমাজকর্ম। আচ্ছা, আমি সমাজকর্মের শাখা বললাম, সমাজকর্মের শাখাকে দুই ভাগে ভাগ করে বললাম। বিশেষায়িত, আজকে আমাদের আলোচনা বিশেষায়িত সমাজকর্মের সবগুলো শাখা নিয়ে। তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না আমাকে বলো। কেউ যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম এক জিনিস না, এটা পার্থক্য আছে, আমি বিস্তারিত বলবো, আগে আমাকে বলতে তো দাও। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কি না আমাকে জানাও। আচ্ছা, ক্লিয়ার বলেছ। আচ্ছা, ঠিক আছে, আমি
তাহলে আমি এখন দেখো এখানে সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুক, সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুকে কী বলেছে, সমাজকর্মের, চিকিৎসা সমাজকর্মের একটা ডেফিনেশন দিয়েছে, এটা তোমরা মুখস্থ করবে। যেহেতু আমি নিজের ভাষায় বললাম যাতে তোমরা কনসেপ্টটা বুঝতে পারো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তোমরা কনসেপ্ট আগে নিজের ভাষায় বুঝবে, তারপর তোমরা বইয়ের স্কলারের ডেফিনেশন বলো বা কোনো সংজ্ঞা বলো সেগুলো মুখস্থ করার চেষ্টা করবে। তুমি যদি কনসেপ্টটা না বুঝে থাকো তাহলে এগুলো মুখস্থ করে তোমার মনে থাকবে না। তাহলে উনি উল্লেখ কী করেছে দেখো, সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুকে বলেছে যে স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করে চিকিৎসা সমাজকর্ম, অর্থাৎ চিকিৎসা সমাজকর্ম কী করে থাকে, স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্মের যে পদ্ধতিগুলো আছে ব্যক্তি দল সেই পদ্ধতিগুলো প্রয়োগ করে থাকে। একটা এমসিকিউ দেখো, এমসিকিউ আর জ্ঞানমূলকের জন্য এই দুইটা ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু দেখো। কে যেন বলেছিলে যে এমসিকিউ এর জন্য কি পড়বে, এমসিকিউ এর জন্য তোমাকে পুরো বই পড়তে হবে, তারপরেও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমাকে ফোকাস করতে হবে। এখানে দেখো উদাহরণ হিসেবে আমি যদি বলি, এটা এমসিকিউ আর জ্ঞানমূলক, যে কত সালে প্রথম সমাজকর্মে, চিকিৎসা সমাজকর্মের প্রথম প্রয়োগ হয়। 1905 সালে সর্বপ্রথম কি চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ হয়। তারপর বাংলাদেশে কত সালে, 1958 সালে বাংলাদেশে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়। এখান থেকে এই দুটো এমসিকিউ জ্ঞানমূলকের জন্য তোমরা নোট করতে পারো। এখন আমরা চিকিৎসা সমাজকর্মের গুরুত্বটা দেখব। আমাদের চিকিৎসা সমাজকর্ম কি আমরা দেখলাম, এখন চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব, এটা সৃজনশীল ঘ এই দুটার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ যখন উদ্দীপকে বলবে, যখন সৃজনশীল গ নাম্বার প্রশ্নে বলবে উদ্দীপকের উক্ত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো, বুঝিয়ে বলো, তখন সেই ক্ষেত্রে আমাকে এই যে গুরুত্ব, আমি এখানে যেভাবে পয়েন্ট আকারে দিয়েছি তোমরা এইভাবে সুন্দর করে লিখে দিবে। আচ্ছা, নামাজের জন্য বিরতি দিব, আমাদের এখানে এখনো আজান হয়নি তো এই জন্য। সাল মনে থাকে না, কেন মনে থাকবে না? তুমি কি এই যে খাদিজা আক্তার, নিহা, তুমি কি তোমার ফোন নাম্বার ভুলেছো বলো? তোমার বাবা মার ফোন নাম্বার তোমার মুখস্থ না? তো কেন মুখস্থ? সেখানে তো 11টা নাম্বার থাকে, তাহলে এখানে 4 ডিজিটের কই রে, এখানে 4 ডিজিটের একটা নাম্বার, তোমার এটা কেন মনে থাকবে না? যেখানে তুমি 11টা নাম্বার মুখস্থ, 11টা ডিজিট মনে রাখতে পারো, সেখানে 4টা ডিজিট কেন মনে থাকবে না? তুমি মনোযোগ দিয়ে পড়ো, ওখানে ফোকাস করো যে কত সাল ছিল, তাহলে তুমি ভুলবে না। আচ্ছা, আমি 10 মিনিট বিরতি দিচ্ছি নামাজের জন্য, এইদিকেও আজান হচ্ছে।
সমস্যা নেই। নামাজের ব্রেক।
আচ্ছা, তোমাদের নামাজ শেষ হয়েছে আশা করি, তো আমরা আবার শুরু করি। দেখো, আমাদের এই পর্যন্ত ছিল যে সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুক, এই ডেফিনেশনটা আমরা মুখস্থ করব। যারা বলতেছো যে কোন স্কলারের ডেফিনেশনটা মুখস্থ করার দরকার, আসলে তোমার যেটা সহজ লাগে, যে ডেফিনেশনটা দেখতেছো, যে স্কলারের ডেফিনেশনটা তুমি পড়ে মনে রাখতে পারতেছো, ওই স্কলারের ডেফিনেশনটাই তুমি মুখস্থ করবা। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে যে এই স্কলারের ডেফিনেশন প্রতি বছর MCQ থাকে, হয়তো বা জ্ঞানমূলকে থাকে, তো ওই ক্ষেত্রে ওই স্পেসিফিক স্কলারের ডেফিনেশনটাই তোমাকে মুখস্থ করতে হবে। দেখো, চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব আমি আগেই বলেছি যে এটা গ এবং ঘ, গুরুত্ব বিশ্লেষণ এগুলো সবসময় ঘের জন্যই থাকে। তো আমি এরকম পয়েন্ট আকারে যেগুলো করে দিয়েছি, এগুলো তোমরা কি করবা, মনে রাখবা, এরকম পয়েন্ট আকারে লিখবা, তাহলে তোমরা ফুল মার্কস পাবা আমি আশা করি। দেখো, চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব প্রথমত কি বলেছে, যে অসুস্থ হলে রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া। অনেক রোগী আছে হয়তো বা দরিদ্র, তারা চিকিৎসা সম্পর্কে জানেই না, ভাবেই না যে আসলে আমার এই সমস্যা থেকে আরও বড় কিছু হতে পারে। হয়তো তারা ভাবে যে আমার টাকা নেই, আমি কীভাবে চিকিৎসা করব। সেই ক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মের কি করে থাকে, এরা হাসপাতালে রোগীদেরকে কি করে থাকে, ভর্তি করিয়ে থাকে। এবং অধিকাংশ লোক দেখো এই বিষয়ে অজ্ঞ ও অসচেতন, তাদেরকে সচেতনতা, তাদের ভেতরে সচেতনতা সৃষ্টি করে যে না, আপনার চিকিৎসা হবে, টাকা পয়সা তাদের সহায়তাও তারা পেয়ে থাকবে সরকারের কাছ থেকে। তো দ্বিতীয়ত দেখো, হাসপাতালে ভর্তির পর নতুন পরিবেশে রোগী ঠিক মতো কী করতে পারে না, খাপ খাওয়িয়ে নিতে পারে না। এই ক্ষেত্রে হাসপাতাল চিকিৎসা সমাজকর্ম, আবার আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটা মিস হয়ে গিয়েছে, তোমরা একটু নোট করো, যে 1900 যে হাসপাতাল চিকিৎসা, দেখো চিকিৎসা 1984 সালে এই চিকিৎসা সমাজকর্মের নামটা পরিবর্তন করে রাখা হয় হাসপাতাল সমাজসেবা। অনেকেই ভাববা হাসপাতাল সমাজকর্ম তাহলে মনে হয় আলাদা বিষয়, না, হাসপাতাল আর চিকিৎসা সমাজকর্ম দুইটাই একটা জিনিস। তাহলে এটা 1984 সালে এটার নাম পরিবর্তন করা হয়, এই সালটা একটু মনে রাখবা MCQ এর জন্য, জ্ঞানমূলকের জন্য। তাহলে হাসপাতালে ভর্তির পর নতুন পরিবেশে রোগী খাপ খাওয়িয়ে নিতে পারে না, সেই খাপ খাওয়ানোর ব্যবস্থাটা কে করে দেয়, হাসপাতাল সমাজকর্মীরা। তাহলে হাসপাতাল সমাজকর্মের কি চিকিৎসা গুরুত্ব অনেক রয়েছে। তৃতীয়ত, রোগ ও রোগীর যে কার্যকর বা ফলপ্রসূ নিরাময়ের জন্য প্রয়োজন কি করা, অনুধান করা, অর্থাৎ স্টাডি করা, অর্থাৎ রোগীর যে সমস্যাটা সেটা নিয়ে বিশ্লেষণ করা, গবেষণা করা, তারপর রোগ নির্ণয় করা, সমাধান করা। হাসপাতাল সমাজসেবা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। একজন ডাক্তার আর নার্স কী করে থাকে, তার সমস্যাটা তার কি টেস্ট করে, একজন ডাক্তার কি বলবে, এসে রোগীকে দেখে আপনার এই টেস্ট করাতে হবে, এই মেডিসিন খেতে হবে, নার্স কি করবে, দেখবে যে ঠিক মতো সে মেডিসিন নিচ্ছে কি না। কিন্তু এরপরও যে একজন রোগীর যে মানসিকভাবে সহায়তা, যে আমি এত অসুস্থ, তাকে একটু পাশে বসে তাকে মানসিকভাবে সহায়তা প্রদান করা, তার আর্থিকভাবে সে কতটা ক্ষতিগ্রস্ত, এটা তো ডাক্তার জানে না। তো এই ক্ষেত্রে এইসব বিষয়গুলো হাসপাতাল চিকিৎসা সমাজকর্মীরা করে থাকে। তাহলে এই ক্ষেত্রে তাদের গুরুত্বটা কি, অপরিসীম। দেখো, চতুর্থত কি হয়ে থাকে, হাসপাতালে অবস্থানরত রোগীর শুধু দৈহিক চিকিৎসা নয়, তার এই যে আমি একটু আগে বললাম যে মনস্তাত্ত্বিক, তার যে মনের অবস্থা, প্রথমত সে অসুস্থ, ডক্টর এসে তাকে এই টেস্ট দিচ্ছে, সেই টেস্ট দিচ্ছে, এই মেডিসিন খেতে বলছে, কিন্তু আদৌ তো ডক্টর জানে না যে আমার আসলে অ্যাবিলিটি কতটুকু। সেই ক্ষেত্রে হয়তো বা কোনো রোগীর মানসিকভাবে ভেঙে পড়ে যে কি হবে, আমার টাকা পয়সা নেই, আমি কীভাবে চিকিৎসা করব। তারপর সামাজিক চিকিৎসার প্রয়োজন পড়ে, এক্ষেত্রে হাসপাতাল সমাজসেবা বা চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রোগের চিকিৎসাকালে রোগীর জন্য বহু পদক্ষেপ নিতে হয়, যেমন এক্স-রে, রক্ত পরীক্ষা, মানে যত রকমের টেস্ট, যত রকমের পরীক্ষা করানো লাগে, এগুলোর ক্ষেত্রে কি অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু এই ক্ষেত্রে হাসপাতাল সমাজসেবা বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, অর্থাৎ তার টেস্টের জন্য টাকা দিয়ে থাকে। এই টাকাগুলো আবার কীভাবে পায়, এগুলো সরকার কর্তৃক সবগুলা সরকারি হসপিটালেই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে থাকে, যার মাধ্যমে হাসপাতাল সমাজসেবারা, এটা পরবর্তীতে আলোচনা করব আমি, সমস্যা নেই, আগে একটু বুঝে নেই যে সেই টাকার মাধ্যমে কি করে রোগীদেরকে সাহায্য করা হয়। ষষ্ঠত দেখো,
রোগীর রোগ পরবর্তী সেবা, যেমন গৃহ প্রদর্শন, মানে রোগীকে তো হসপিটালে সুস্থ হলো, কিন্তু তাকে বাড়িতে নিয়ে যাব, বাড়ির পরিবেশের সাথে সে খাপ খাওয়াবে বা ফলো আপে থাকবে। তার সমস্যাটা বাড়িতে গিয়ে যদি আবার বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে সে আবার হসপিটালে আসবে, ফলো আপে থাকবে, ডক্টরের পরামর্শ নিবে, বা হাসপাতাল সমাজসেবা চিকিৎসা যে সমাজকর্ম আছে তারা আবার সাহায্য করবে, মূল্যায়ন করবে। এক্ষেত্রে এগুলোও করে থাকে, এক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো 7 নম্বরে, রোগীর সুস্থতার পর তাকে পুনর্বাসন করা দরকার হয়। হাসপাতাল সমাজ সেবার মাধ্যমে রোগীর পুনরায় কর্মস্থলে স্পেশালি, ধরো একজন মানুষ সে চাকরি বাকরি করে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তারপর সে অসুস্থ হওয়ার কারণে সে তার কর্মস্থলে যেতে পারলো না, দীর্ঘদিন ধরে তার কর্মস্থলে যাওয়া বন্ধ, এক্ষেত্রে অনেকের চাকরি থাকে না। সেই ক্ষেত্রে একজন সমাজকর্মী, হাসপাতাল সমাজকর্ম বা চিকিৎসা সমাজকর্ম কী করে থাকে, তার পুনরায় সেই কর্মস্থলে পৌঁছানোর দায়িত্বটা পালন করে থাকে। নতুন চাকরি অথবা সেই চাকরি, ধরো সে অ্যাবসেন্টের কারণে তার চাকরিটা হারিয়ে গেল, নতুন করে কোনো চাকরি খুঁজে দেওয়ার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা, এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম এই শাখাটাতে যে একজন চিকিৎসা সমাজকর্মী কি করে থাকে, মূলত তার ভূমিকায় অনেক, তাকে অনেক কাজ করতে হয়। প্রথমত উদ্বুদ্ধ করবে, হাসপাতালে রোগীকে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করবে। এর আগেও বলেছি যে হয়তো অনেকে টাকার অভাবে হসপিটালে যেতে চায় না, কিন্তু সে যে এই অল্প যে রোগটা নিয়ে বসে আছে, পরবর্তীতে তার এখন প্রপার ট্রিটমেন্ট করলে সে যদি পুরোপুরি সুস্থ হতে পারে, পরবর্তীতে তো নাও হতে পারে। সেই ক্ষেত্রে একজন সমাজকর্মী তাকে উদ্বুদ্ধ করবে যে আপনার চিকিৎসা দরকার, আপনি চিকিৎসা করেন, আপনার সহায়তা লাগলে আমরা দেব। দ্বিতীয়ত, রোগীকে হাসপাতালে ভর্তি করানো। বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা হাসপাতাল সম্পর্কে প্রথমে তেমন কিছু জানে না, এই ক্ষেত্রে হাসপাতাল সমাজকর্মীরা তাদেরকে বলবে এইদিকে এই টেস্ট করাবে, ওইখানে গিয়ে টিকিট নিতে হবে, এখানে আউটডোরের সেবা, এখানে ইনডোরের সেবা, হসপিটাল সম্পর্কে যাবতীয় তথ্য একজন সমাজকর্মী কী করবে, রোগীকে দিয়ে থাকবে। তৃতীয়ত, দেখো চিকিৎসার উপকরণ সরবরাহ। অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে বিভিন্ন যে সরঞ্জাম আছে, হয়তো তারা কিনতে পারে না, যেমন হাত পা ভাগলে হুইল চেয়ার, যার চশমা লাগবে চশমা, স্ক্র্যাচ যেগুলো আছে ওই যে বগলের নিচে নিয়ে হাত দিয়ে এক পা যদি তার মানে অচল হয়ে যায়, সেই ক্ষেত্রে মানে এই যে সরঞ্জাম যন্ত্রণাদি, এগুলো কি করে থাকে, সমাজকর্মীরা প্রোভাইড করে থাকে। তারপর মানসিক সামাজিক চিকিৎসা। আমি আগেই বলেছি যে একজন অসুস্থ মানুষ সব থেকে বেশি মানসিক অসুস্থতায় ভুগে। তার মানসিক, বলে না শরীর ভালো তো মন ভালো, মন ভালো তো শরীর ভালো। মন যদি স্ট্রং না থাকে শরীর কোনো কাজে আসে না। তাহলে আগে কি তার মানসিক বা সামাজিক যে চিকিৎসা সেটা করতে হবে। এটা মূলত করে সমাজকর্মীরা করে থাকে, এটা সমাজকর্মীরা করে থাকে। আমি বলছি যে ডক্টর কি করে, যে এই টেস্ট করতে হবে, এই মেডিসিন খেতে হবে। নার্স কি করবে, সে ঠিক মতো মেডিসিন নিল কি না এগুলো তদারকি করবে, দেখাশোনা করবে, কিন্তু তাকে মানসিকভাবে সহায়তা প্রদান করবে একমাত্র সমাজকর্মীরা। পঞ্চমত, সম্পর্ক স্থাপন, যেটাকে আমরা র্যাপো বিল্ড আপ বলি, অর্থাৎ সমাজকর্মীর একজন চিকিৎসা সমাজকর্মী একজন রোগীর সাথে কি করবে, প্রথমে সম্পর্ক বিল্ড আপ করবে। এখন একজন সমাজকর্মীকে আমি চিনি না জানি না, হুট করেই তো আমি তাকে সব বলতে পারি না আমার সমস্যা, তাই না? তার সাথে কি করবে একজন সমাজকর্মী, ভালো একটা সম্পর্ক তৈরি করবে। তারপর তাকে ডক্টর, চিকিৎসা, নার্স যে আছে, কর্মচারী যে আছে, তাদের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে এই সম্পর্কটা তৈরি হবে, যাতে সে ভয় না পায়, রোগী যাতে ভয় না পায়, সে যেন নিশ্চিন্তে ওখানে চিকিৎসা নিতে পারে এবং তার সমস্যাগুলো বলতে পারে। পরিবারের সাথে যোগসূত্র স্থাপন করা। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে পরিবারের সাথে কোনো যোগাযোগ থাকে না, দীর্ঘদিন ধরে সে হসপিটালে ভর্তি আছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক খারাপ একটা ইফেক্ট ফেলে। একজন রোগী, আমি হসপিটালে ভর্তি আছি, তো আমাকে আমার পরিবার পরিজনে কেউ দেখতে আসতেছে না, মাসে মাসে প্রত্যেকদিন টাকা দিয়ে যাচ্ছে, ওগুলো দিয়ে আমার মেডিসিন কেনা হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে দেখতে আসতেছে না। তার পরিবারের সাথে যোগসূত্র স্থাপন করে কে? এগুলো মূলত করে থাকে সমাজকর্মীরা। তারপর দেখো কর্মসংস্থানে যে যোগাযোগটা, তারপর পুনর্বাসন করে। কর্মসংস্থানে যোগাযোগ কি, দীর্ঘদিন সে অসুস্থ, হসপিটালে পড়ে আছে, যার কারণে সে তার চাকরিতে যেতে পারছে না, হয়তো অনেক ক্ষেত্রে তার চাকরিটা
খোয়াই যায়, মানে চাকরিটা তার থাকে না। তো সেই ক্ষেত্রে অন্য একটা চাকরির ব্যবস্থা করে সমাজকর্মীরা, তারপর তাকে পুনর্বাসন করে, তাকে সুস্থ করে বাড়িতে যে সুস্থভাবে ফিরিয়ে নেওয়া, বাড়ির মানুষ, আশেপাশের পরিবেশ, সমাজের মানুষের সাথে আবার নিজেকে খাপ খাওয়ানো, এটাকেই পুনর্বাসন হিসেবে আমরা ধরবো। তারপর দেখো ক্লিনিক্যাল সমাজকর্ম, আমরা বিশেষায়িত শাখার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ক্লিনিক্যাল সমাজকর্মের ধারণা। এগুলো প্রত্যেকটা সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট, স্পেশালি চিকিৎসা সমাজকর্ম। আচ্ছা, কে যেন প্রশ্ন করেছিলে যে চিকিৎসা সমাজকর্ম আর ক্লিনিক্যাল সমাজকর্ম এক কিনা, তার সে একটু ফোকাস করে এদিকে, যেহেতু আমি ক্লিনিক্যাল সমাজকর্ম নিয়ে এখন কথা বলবো। দেখো, ক্লিনিক্যাল সমাজকর্ম হলো চিকিৎসা সমাজকর্মের একটা অংশ, অর্থাৎ ওইটারই একটা পার্ট। তার মানে ক্লিনিক্যাল সমাজকর্মের বিস্তৃতি, পরিধি চিকিৎসা সমাজকর্মের থেকে অবশ্যই কম। তাহলে ক্লিনিক্যাল সমাজকর্ম হলো চিকিৎসা সমাজকর্মের একটা অংশ বিশেষ। কেননা চিকিৎসা সমাজকর্মে মানব যে সমস্যা, সেটা সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। কিন্তু ক্লিনিক্যাল ক্ষেত্রে কি হয় দেখো, যে মানব সমস্যাগুলোকে ক্ষুদ্র আঙ্গিকে, ক্ষুদ্র পরিসরে বিশ্লেষণ করা হয়। মানবিক যে সমস্যা, এটার প্রভাব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট দলের উপর যে প্রভাবটা পড়ে, সেটা নিয়ে কি করে থাকে ক্লিনিক্যাল সমাজকর্ম আলোচনা করে। অর্থাৎ চিকিৎসা সমাজকর্ম বিস্তৃত মানবীয় যে সমস্যাগুলো রয়েছে, এর যে প্রভাব, এটা সমাজে পড়বে, রাষ্ট্রে পড়বে, এই বিস্তৃত প্রভাব নিয়ে আলোচনা করে। কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্ম কি করে থাকে, এটা শুধু এর প্রভাব, মানে মানবিক সমস্যার যে প্রভাব, নেতিবাচক প্রভাবটা একটা নির্দিষ্ট ব্যক্তি, হতে পারে তার বাবা মা বা তার ফ্রেন্ড, বা একটা পরিবার, নির্দিষ্ট একটা ব্যক্তি বা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান, একটা পরিবার ধরলাম, তো নির্দিষ্ট ব্যক্তি পরিবারের উপর এই প্রভাবটা পড়ে থাকে। তাহলে আমরা এটা বুঝবো ক্লিনিক্যালের পরিধি বা পরিসর ছোট, আর চিকিৎসা সমাজকর্মের পরিধিটা অনেক বড়। চিকিৎসা সমাজকর্মের একটা অংশই হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যে বুঝতে পারোনি এখন বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এখন দেখো ইংরেজি ক্লিনিক্যাল শব্দটি, এখন ক্লিনিক্যাল শব্দটি গ্রিক শব্দ, কোন শব্দ? গ্রিক শব্দটা কি? ক্লাইন। তাহলে ক্লিনিক্যাল এইটা ইংরেজি শব্দ, এটা কই থেকে আসছে? গ্রিক শব্দ ক্লাইন থেকে। হ্যাঁ, এখন আবার ক্লাইনের অর্থটা কি? এই সব কিছু এমসিকিউ আর জ্ঞানমূলকের জন্য মাথায় রাখবা। তাহলে ক্লাইন শব্দের অর্থ হচ্ছে বেড বা অ্যাট দ্য বিসাইড, অর্থাৎ বর্তমানে যা জনগণের সাধারণ জীবনযাত্রার পাশে অবস্থান অর্থে গ্রহণ করা হয়। অর্থাৎ জনগণের সাধারণ তাদের দুঃসময়ে তাদের সমস্যার পাশে যেটা অবস্থান করা হয়, সেটাই বুঝিয়েছে। এখন আরও একটি ইম্পর্টেন্ট বিষয় দেখো, 1984 সালে আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, এটার পূর্ণরূপ কি? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, সর্বপ্রথম এই ধারণাটি সূত্রপাত ঘটায়। তাহলে ক্লিনিক্যাল সমাজকর্মের এই শাখাটা সম্পর্কে সর্বপ্রথম 1984 সালে আমেরিকার যে জাতীয় সমাজকর্মী সমিতি রয়েছে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার, সেইখানে সর্বপ্রথম এদের সূত্রপাত ঘটে। এখন ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব, এটা গ এবং ঘয়ের জন্য মাস্ট। জান্নাতুল ইসলাম মানিকা, হ্যাঁ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। দেখো, তাহলে আমরা ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্বটা দেখব। চিকিৎসা সমাজকর্মকে আরও মজবুত বা দৃঢ় করার জন্য আমরা আগেই বলেছি যে ক্লিনিক্যাল সমাজকর্মটা চিকিৎসা সমাজকর্মের একটা অংশ বিশেষ, যেটা পরিধি চিকিৎসা সমাজকর্মের থেকে একটু কম। আর ক্লিনিক্যাল সমাজকর্মটা চিকিৎসা সমাজকর্ম কী করে থাকে, অনেকটা মজবুত করে থাকে অনেক ইনফরমেশন দিয়ে। তো দেখো যে চিকিৎসার মান উন্নয়ন, সম্প্রসারণ, আধুনিকায়নে ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ দিয়েছি 1-2 পয়েন্ট আকারে, এগুলো তোমরা একটু মুখস্থ কি বারবার পড়বে, তাহলে মাইন্ডে থাকবে। তো এরকম 1 নাম্বার দেখো, ক্লিনিক্যাল সমাজকর্মে রোগীকে প্রত্যক্ষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, অর্থাৎ সরাসরি তাকে কি করবে, স্বাস্থ্যসেবা দিয়ে থাকবে।
আলোচনার মাধ্যমে তার যে জটিল সংক্রামক রোগ রয়েছে, অনেক সময় অনেক ব্যক্তির যে জটিল রোগ থাকে সেগুলোর সম্পর্কে সে আলোচনা করে রোগীকে অবহিত করে যে আপনার এই সমস্যাটা আছে, আপনি যদি এটার এখনই প্রপার ট্রিটমেন্ট করেন তাহলে হয়তো বা সেটা চিরতরে নির্মূল হতে পারে, কিন্তু আপনি যদি এখন প্রপার ট্রিটমেন্ট না নেন তাহলে হয়তো পরবর্তীতে অনেক বেশি সিরিয়াস হতে পারে। তো এরকম বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করে থাকে ক্লিনিক্যাল সমাজকর্ম। ঠিক আছে। তৃতীয়ত দেখো, পারিবারিক কলহের ফলে মানসিক রোগে আক্রান্ত রোগীর পরিবারের সাথে চিকিৎসা সংক্রান্ত আলোচনা করা হয়। পারিবারিক যে কলহ, এর ফলে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় মানুষজন। তো সেই ক্ষেত্রে রোগীর পরিবারের সাথে কথা বলে যে আপনাদের ধরো বাবা মা ঝগড়া করে, যার কারণে একজন সন্তান মানসিকভাবে একদম অসুস্থ হয়ে গেছে, সে ডিপ্রেশনে থাকে। তো সেই ক্ষেত্রে চিকিৎসক কী করবে, ক্লিনিক্যাল সমাজকর্মী কী করবে, তার বাবা মাকে ডাকবে, তার পরিবারকে ডাকবে যে আপনাদের কারণে আপনাদের সন্তানের এই সমস্যাটা হচ্ছে, তার মানে এটা আপনাদের করা যাবে না। তারপর দেখো, শারীরিক রোগের ভিত্তি রোগের গতি প্রকৃতি বিশ্লেষণ করে রোগ থেকে রক্ষার উপায় দিয়ে থাকে। পঞ্চমত, ক্লিনিক্যাল সমাজকর্মীরা খাদ্যের পুষ্টিমান সম্পর্কেও সার্বিক তথ্য দেয়, অর্থাৎ কোন খাদ্যে কোন পুষ্টি রয়েছে। যদি আপনার খাদ্য ঘাটতি বা পুষ্টিহীনতার কারণে কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করে থাকে। ক্লিনিক্যাল সমাজকর্মীরা মানসিক রোগীকে পারিবারিক পরিবেশের আওতায় এনে কার্যক্রম প্রদান করে থাকে। এরাকে মানসিক রোগীকে, যেগুলা মানসিক হয়ে যায় ডিপ্রেশনের কারণে, একাকিত্বের কারণে, বিভিন্ন কারণে সে মানসিক রোগী হয়ে যায়, সেক্ষেত্রে তার পরিবারের কাছে রেখেই তার চিকিৎসাটা করা হয়। কারণ আমরা জানি একজন মানুষ তার পরিবারের কাছে, নিজের প্রিয়জন মানুষের কাছে থাকলে সব থেকে সেফ বোধ করে বা ভালো লাগে। তো আলাদাভাবে তাকে কোথাও বদ্ধ করে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না। ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মীর গুরুত্ব হবে এখানে একটু টাইপিং ভুল আছে, এখানে সমাজকর্মীর গুরুত্ব হবে, ক্লিনিক্যাল সমাজকর্মীর গুরুত্ব। সমাজকর্মীর গুরুত্ব দেখো, বিজ্ঞানসম্মত উপায়ে, এক নাম্বার দেখো, বিজ্ঞানসম্মত উপায়ে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সমাজকর্মীরা কার্যকর ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞানসম্মত উপায় কি, তোর একজন মানুষের সমস্যা থাকবে, সে সমস্যা সম্পর্কে সে সব কিছু শুনবে, সেগুলো বিচার বিশ্লেষণ করবে, সমস্যা সৃষ্টি কোথায় থেকে হলো, সমস্যার সমাধান কি হতে পারে ইত্যাদি বিষয় বিজ্ঞানসম্মত যে উপায়, তথ্য নেওয়া, সেগুলো যাচাই বাছাই করা, এটাই তো বিজ্ঞান নির্ভর বা বিজ্ঞানসম্মত উপায়ে সমস্যাগত ব্যক্তির সমাধান করা। সাইকোথেরাপির মাধ্যমে, অর্থাৎ যেসব প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষকে ডিপ্রেশন থেকে মুক্ত করার জন্য যে বিভিন্ন কৌশল, সেটাই সাইকোথেরাপি, অর্থাৎ কাউন্সিলিং বলো, এইসব বিষয়গুলো সাইকোথেরাপির মাধ্যমে বিভিন্ন সমস্যাগ্রস্ত মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করা হয়। এখানে একজন সমাজকর্মী শিক্ষকের ভূমিকা পালন করে থাকে, ক্লিনিক্যাল সমাজকর্মী দৈহিক মানসিকভাবে অসুস্থ, পরিত্যক্ত, বঞ্চিত এবং সহিংসতার, অর্থাৎ মানে কেউ হিংসার কারণে, আক্রমণাত্মক যে সহিংসতা, সেটার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো মানব গোষ্ঠী উদ্বাস্তু, নিজের বাসস্থান থেকে মানে পরিত্যক্ত হয়েছে, তারা বেকার, দুর্বল, যে অসহায় যে প্রবীণ জনগোষ্ঠী রয়েছে, তাদের গৃহহীনদের নিয়ে কাজ করে থাকে। তারপর দেখো, ক্লিনিক্যাল সমাজকর্মী কী করে, অন্যান্য সমাজ মনস্তাত্ত্বিকদের মতোই সমস্যাগ্রস্ত ব্যক্তিদের আচরণ সূক্ষ্মভাবে পর্যালোচনা করে, অন্যান্য সমাজকর্মীদের মতো কী করে, সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে যে তার সমস্যাটা কিভাবে, মানে অনেক গভীর থেকে তার সমস্যাটা দেখে, তাদের সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। তাই বর্তমানে সমাজ ব্যবস্থায় মানবীয় সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সমাজকর্মীর গুরুত্ব অপরিসীম। অবশ্যই ক্লিনিক্যাল সমাজকর্মীর গুরুত্ব অনেক 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 গুরুত্ব রয়েছে। এখন আমরা তৃতীয় নাম্বারে সাইকিয়াট্রিক সমাজকর্ম সম্পর্কে জানবো। সাইকিয়াট্রিক সম্পর্কে এখন আমরা জানবো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো, যে চিকিৎসা সমাজকর্ম এবং ক্লিনিক্যাল সমাজকর্ম নিয়ে যদি কারো সমস্যা থাকে দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। এগুলা প্রত্যেকটা যে শাখা নিয়ে আমি আলোচনা করলাম, চিকিৎসা সমাজকর্ম বলো, তারপর এই যে এখন আমি আলোচনা করব সাইকিয়াট্রিক, ক্লিনিক্যাল, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট
সিকিউরের জন্য। ভালো করে তোমরা ফোকাস করো। দেখো, সাইকিয়াট্রিক সমাজকর্ম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানসিকভাবে বিধ্বস্ত যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ সাইকিয়াট্রিক শব্দটা মনে পড়লে আমরা ভাবি যে পাগল, মানে সাইকো মানে পাগল, তাই না? তাহলে মানসিকভাবে যারা বিধ্বস্ত আছে তাদের যে চিকিৎসা করা হয়, তাদের যে সেবা দেওয়া হয়, সেটাই সাইকিয়াট্রিক সমাজকর্ম। অর্থাৎ সাইকিয়াট্রিক সমাজকর্ম হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানসিক বিধ্বস্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাহলে সাইকিয়াট্রিক কি সেটা আমরা জানলাম। আমেরিকার দেখো সাইকিয়াট্রিক সমাজকর্মীদের পেশাগত সংগঠন হিসেবে এত সালে 1926 সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক গঠিত হয়েছে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার্স কত সালে গঠিত হয়? 1926 সালে। এটা এমসিকিউ জ্ঞানমূলকের জন্য আমরা একটু মনে রাখবো। দেখো, সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব, এখন আমরা প্রত্যেকটার গুরুত্ব জানবো, প্রত্যেকটা সমাজকর্মীর ভূমিকাটা কি সেটা জানবো, কারণ এগুলো প্রত্যেকটা বিষয়ই গয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। গয়ে এগুলো আসবে, আর আমি পয়েন্ট এমনভাবে সাজিয়ে দিয়েছি যেগুলো একদম হুবহু তুমি কি করবা, গয়ে আসলে একদম গয়ে পয়েন্ট আকার এরকম করে দিয়ে দিবা, হয়ে যাবে ফুল মার্কস। দেখো, মানসিক রোগীদের সমস্যাগ্রস্ত ক্ষেত্রগুলো নির্ণয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাইকিয়াট্রিক সমাজকর্মের ভূমিকা অনন্য। 1 নম্বরে দেখো, বেকারত্বের কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে চিকিৎসা এবং পরামর্শের সুবিধা প্রদান করে থাকে একজন সাইকিয়াট্রিস্ট সমাজকর্মী। কি করে থাকে? যারা এরকম হতাশাগ্রস্ত ভুগছে, মানসিক ডিপ্রেশনে ভুগছে, তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে আবার সুস্থ করে, তাদের চিকিৎসার পরামর্শ দিয়ে থাকে। দ্বিতীয়ত, মাদকাসক্তদের মানসিকতার বিকাশ সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মাদকের নেশা থেকে বিরত রাখা হয়। এখন একজন মাদকাসক্ত, সেটার কারণে অনেক বেশি অসুস্থ, সে সাইকিয়াট্রিকের কাছে গেল, তখন সেই সাইকিয়াট্রিস্ট সমাজকর্মী কী করবে? তাকে মাদকাসক্তদের যে খারাপ প্রভাব সেগুলো সম্পর্কে বলবে, তারপর কিভাবে সে এটা থেকে পরিত্রাণ পাবে সেই ব্যবস্থাগুলো তাকে বলবে। মাদকাসক্তদের তাদের পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে ও যোগাযোগ রাখতে সহায়তা করে কে? সাইকিয়াট্রিক সমাজকর্ম। দেখবে অনেকে নেশা করার কারণে ফ্যামিলি মানে একদম পরিত্যক্ত, ওদের বাদ দিয়ে দেয় যে না, ও নেশা করে, ও আমাদের ফ্যামিলির কেউ না। তো সেই ক্ষেত্রে এমনিতে তারা নেশাগ্রস্ত হয়ে অনেকটা খারাপ অবস্থায় পড়ে যায়। তার মধ্যে ফ্যামিলির সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, নিজের পরিবারের মানুষ যদি তাকে দেখতে না পারে, সে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। সেই ক্ষেত্রে একজন মাদকাসক্তকে তাকে সুস্থ হওয়ার পথ দেখানোর পাশাপাশি তার পরিবারের সাথে সম্পর্ক স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থা করে দিয়ে থাকে। চতুর্থত, মানসিক রোগীদের সমাজে বসবাসের উপযোগী করে তোলার জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন মানসিক রোগীকে কী করা হয়? সুস্থ করা হয়। মানসিক রোগীদের কর্মক্ষম করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ওইখানে নেওয়া হয়ে থাকে। তার মানে কত কাজ করে থাকে। দেখো, একজন সমাজকর্মীর ভূমিকা এখানে কি? আমরা সাইকিয়াট্রিক সমাজকর্মীর গুরুত্বটা দেখলাম। এখন একজন সমাজকর্মী হিসেবে সে কী কী ভূমিকা পালন করবে, কী কী ভূমিকা পালন করে থাকে? সমাজকর্মের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান দক্ষতা প্রয়োগের মাধ্যমে সে যাবতীয় সমস্যা সমাধান করবে। সমাজকর্মীরা কি কার্যকর ও বাস্তবসম্মতভাবে মোকাবিলা করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা সমস্যাকে এমনভাবে সমাধান করে দেয় একদম নির্মূলভাবে, এটার কোনো আর সমস্যা হবে না এরকমভাবে পথ দেখিয়ে দেয়। দ্বিতীয়ত, সাইকিয়াট্রিক সমাজকর্মী রোগীর রোগের কারণ নির্ণয় করে পরামর্শ প্রদান করে থাকে। এখন যদি তার রোগটা এরকম হয়ে থাকে যেটার সমাধান একজন সাইকিয়াট্রিক দিতে পারবে না, সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিক কী করবে? অন্য জায়গায় রেফার করবে। আপনি অমুক জায়গায় যান, সেখানে গেলে এটা থেকে পরিত্রাণ পাবেন, আপনি এটার সমাধান পাবেন। তৃতীয়ত, দেখো, সাইকিয়াট্রিক সমাজকর্মী মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে কোনো একক ব্যক্তি হিসেবে, এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কথা, এটা অনেকে হয়তো বা বুঝতে পারবে না, এটা একটু ভালো মনোযোগ দেওয়া এখানে, যে একজন সাইকিয়াট্রিক সমাজকর্মী মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে কোনো একক ব্যক্তি হিসেবে নয়, মানে একক ব্যক্তি হিসেবে নয় কেন, সামগ্রিকভাবে বিবেচনা করেন। অর্থাৎ কি, যে
উক্ত সমস্যায় যে সমস্যাগ্রস্ত ব্যক্তি রয়েছেন তার এই সমস্যার জন্য তিনি কি এককভাবে দায়ী, নাকি তার পরিবার, তার সমাজ, না তার বন্ধু মহল এগুলো দায়ী? সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিক কী করে তাকে এককভাবে দেখে না যে এই সমস্যার কারণে শুধু সেই দায়ী। তার সামগ্রিক যে বিবেচনা, তার পরিবার, তার বন্ধু মহল, তার সমাজ ইত্যাদিকেও সে দায়ী করে। তারপর রোগীকে তার পরিবার সহ সামাজিক পরিবেশের আলোকে মূল্যায়ন করেন, ফলে সামাজিক রোগের চিকিৎসা কার্যকর ও ফলপ্রসূ হয়ে থাকে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, যে ক্লাসটা করতে পারোনি তুমি একটু পরবর্তীতে দেখে নিও, তাই তো হবে। মাহমুদুল হাসান মুন, তুমি ক্লাসটা করতে পারোনি, সমস্যা নেই, পরবর্তী একটু দেখে নিবে। আচ্ছা, যারা পরে আসছো তারা অনেকেই হয়তো বা বুঝতে পারোনি যে আজকে টপিক কী ছিল। আমি সবার উদ্দেশ্যে বলে দেই যে আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টা পড়েছি, অর্থাৎ সমাজকর্মের শাখা। সমাজকর্মের শাখাকে দুই ভাগে ভাগ করেছে, একটা বিশেষায়িত শাখা আর একটি সাধারণ শাখা। অর্থাৎ বিশেষায়িত শাখাটা একটা নির্দিষ্ট একটা দিকে ফোকাস করবে, আর সাধারণ শাখাটা সামগ্রিক, মানে সাধারণ শাখাটা বিশেষায়িত শাখার থেকে পরিধি অনেক বেশি। তারপর যে বিশেষায়িত শাখা রয়েছে সেই শাখারই চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, তারপর সাইকিয়াট্রিক সমাজকর্ম, এগুলো প্রত্যেকটা শাখায় অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন এসে প্রিভিয়াসে অনেক প্রশ্ন এসেছে প্লাস আসবে। এসকে কাউসার বলেছো ক্লিনিক্যাল এবং সাইকিয়াট্রিক সমাজকর্মের মধ্যে পার্থক্য কী? সাইকিয়াট্রিক সমাজকর্ম ফোকাস করে একজন মানুষের মানসিক বিধ্বস্ত যখন হয়, মানে তার মানসিক বিধ্বস্ততাকে ফোকাস করে। আর ক্লিনিক্যাল সেখানে মানবীয় যে সমস্যা থাকে সেই সমস্যার প্রভাব একটা ব্যক্তি বা একটা দলের উপর কী প্রভাব ফেলে সেইটা নিয়ে আলোচনা করে ক্লিনিক্যাল। আর ক্লিনিক্যাল সমাজকর্মটা হচ্ছে চিকিৎসা সমাজকর্মের একটা অংশ। আচ্ছা, আফিয়া ফারজানা লেট করে ফেলেছি, সমস্যা নেই, তুমি ক্লাসটা করো, পারবে ইনশাল্লাহ, আমি আশা করি। আচ্ছা, প্রশ্ন ধরতে সমস্যা কেন হবে? প্রশ্ন উদ্দীপক দেখলেই বুঝতে পারবা কোনটা চিকিৎসার কথা বলেছে আবার কোনটা সাইকিয়াট্রিকের। যেমন মানসিক বিধ্বস্ত বললেই সেটা সাইকিয়াট্রিস্ট হবে। আচ্ছা, তাহলে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি যারা ক্লাস করেছো। আচ্ছা, তাহলে এমসিকিউ একটু প্র্যাকটিস করি। আজকে আমাদের 3টা আলোচনা ছিল, অর্থাৎ চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল আর সাইকিয়াট্রিক, মানে এই 3টা শাখা নিয়ে আজকে আমাদের আলোচনা। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করে শেষ করে দেব দ্বিতীয় অধ্যায়। আসলেই সহজ, অনেক সহজ। আর এমসিকিউগুলো দেখো তো তোমরা, কোন সালে চিকিৎসা সমাজকর্মের প্রথম প্রয়োগ করা হয়? আচ্ছা, তোমরা আনসার করো, একে কত হবে? 1 নাম্বার দিয়ে ক হবে না খ হবে গ হবে, বলো। আচ্ছা, কোন সালে চিকিৎসা সমাজকর্মের প্রথম প্রয়োগ করা হয়? কত সালে হবে সবাই? ক নাম্বার আনসার করেছ? আচ্ছা আচ্ছা, এখানে আনসার দেওয়া আছে। কত চালাক তোমরা, ধরে ফেলছো।
আচ্ছা ঠিক আছে, তারপরও যারা জানো না, জানতে না, তা একটু দেখে নাও। আচ্ছা তাহলে দ্বিতীয় নাম্বার, চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কি? চিকিৎসা সমাজকর্মের বর্তমান নামটা কি বলো? আচ্ছা আনসার দেওয়া আছে, তাতে কি তোমরা আবার দেখো। আমি উত্তরটা কিভাবে হাইড করি রে? আচ্ছা আমি উত্তরটা হাইড করলাম। আচ্ছা যারা আনসার দিয়েছে সবগুলাই উত্তর ঠিক হয়েছে, থ্যাংক ইউ তোমাদেরকে। তার পরবর্তীতে দেখি। তিন নাম্বারটা বলো। তিন নাম্বারটা আনসার করো। র্যাপো বলতে সমাজকর্মী কি বোঝায়? আচ্ছা আমি সবারটাই দেখতেছি, আমি নাম মেনশন করব না, কারণ অনেকেই আচ্ছা দেখে নিয়েছো, ঠিক ঠিক আছে, এটা মনেই রেখো। আচ্ছা তাহলে ধন্যবাদ তোমাদের সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। যারা ক্লাসটা মিস করেছো তারা আবার দেখে নিবে একটু, আর আগামী ক্লাসে উপস্থিত থাকবে টাইম মতো আশা করি। আচ্ছা তোমাদের কিছু জানার থাকলে বলো। 30 সেকেন্ড টাইম। আচ্ছা সবাইকে তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো আর পড়াশোনা করো। আমি ক্লাস নিয়ে যাচ্ছি। আচ্ছা স্লাইডগুলো পড়লেই হবে, একটু বেশি পড়তে হবে, মানে যাদের টার্গেট যে প্লাস কোনোভাবে মিস হবে না, এমসিকিউর জন্য আমাদের একটু বেশি পড়তে হবে। আর স্লাইডে একদম সাজেশন আকারে, এখানে শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের সাথে, যেগুলো পরীক্ষাতে আসবে অনেক অনেক কমন। এটা আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করবো। মীরা দাস, তুমি একটু সালাম দিয়ে পরিচয় দিও। আচ্ছা আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই।